বীরভূমের এক কৃষক পরিবারের সাধারণ সন্তান আজ পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী। তবে এই সাফল্য দু একদিনে আসেনি। এই সাফল্যের পেছনে রয়েছে হাড়ভাঙা পরিশ্রম, অনেক লড়াই সংগ্রাম এবং সাধারণ মানুষের সঙ্গে এক মিশে থাকার গল্প। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল। তার সঙ্গে আমরা কথা বলবো, শুনবো তার রাজনৈতিক জীবনের সংগ্রাম এবং সেই সঙ্গে বাংলার কৃষির ভবিষ্যতের কথা। তিনি কি ভাবছেন। প্রথমেই আপনাকে কেটিভি বাংলায় স্বাগত। আর প্রথমে যেটা জিজ্ঞাসা করব যে আপনার লড়াই সংগ্রামের কথা তো আমরা জানি, যখন বাংলায় সেভাবে বিজেপি ছিলই না, তখন থেকে আপনি সংগঠন করছেন, রাজনীতি করছেন। যখন শপথ নিচ্ছেন মন্ত্রী হিসাবে, সেই মুহূর্তটায় কোন কথাগুলো মনে পড়ছিল? আমি একদম অত্যন্ত সাধারণ চাষি পরিবারের ছেলে হয়ে আমাদের এই রাজ্যের এত বড় দায়িত্ব কত সুন্দর করে এবং কত স্বচ্ছতার সঙ্গে সামলাবো এবং মানুষের কাজ করব, আর ছোট ছোট পা ফেলে যেভাবে মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিলাম, সেই বিশ্বাসযোগ্যতা বজায় রেখে অনেক বড় করে দায়িত্বটাকে সুন্দর করে পালন করতে পারি বা কীভাবে পারবো, এই কথাটাই মাথায় বারবার অনুরণিত হচ্ছে। যে দায়িত্ব আমার পক্ষে শেষ পর্যন্ত পালন করা কতটা সুচারুরূপে সম্ভব, এটাই তখন মাথায় খেলছে। কোন কঠিন সময়টার কথা আপনার এখন মনে পড়ে, যেটা থেকে আপনি জীবনে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন? তখন তরুণ তাজা তুর্কি, সঙ্ঘের কাজের মধ্য দিয়ে আমার প্রথম প্রবেশ, সঙ্ঘের কাজের মধ্য দিয়ে সমাজের বৃহত্তর কাজের সঙ্গে নিজেকে যুক্ত করতে পেরে এবং তাদের আহ্বানে সাড়া দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করেছিলাম। এবং সে সময় যে কাজটা করার জন্যে সঙ্গে নিবেদিত প্রাণ, সঙ্গের জন্য নিরন্তর 24 ঘন্টা সময় সঙ্গের কাজের জন্য যুক্ত থাকতাম, সেই দিনগুলোর কথাই বেশি মনে পড়ে এই কারণে যে সেই সময়টা যদি এই কাজের মধ্যে দিয়ে যুক্ত হতে না পারতাম, তাহলে আজকে এই এত বড় জায়গায় আমি উঠে আসতে পারতাম না। 88 সালে প্রথম আপনি পঞ্চায়েতের সদস্য হন, তারপর হেন কোনো নির্বাচন নেই, আপনি লড়েননি, বিধানসভা, লোকসভা, তারপর অবশেষে মন্ত্রী হলেন। পাড়া প্রতিবেশীরা কি বলছে? খুশি? তারা খুব খুশি অবশ্যই। এই রাজ্যের একটা এত বড় ক্যাবিনেট মন্ত্রী হিসেবে আমাকে ওই পদে যেতে দেখে এবং কাজ করতে কাজ করার খবরটা শুনে তারা তো প্রচণ্ড উল্লসিত, আনন্দিত। সকালেই এসে আমি যখন বাড়ির দরজার সামনে জল দিই, তারাও ফুল তুলতে মায়েরা বেরোন, সবাই এসে প্রথমেই বলে সুপ্রভাত, দাদাভাই নমস্তে, এরকমই বলে আর কি, দাদাভাই বলেই জানে। তো তারা প্রত্যেকেই খুশি এবং খুশির আনন্দ বিনিময়টা প্রত্যেকেই সকালবেলায় একবার হয়। এখন একজন ডাক্তারবাবু এসেছিলেন, যদিও পেশায় কোয়াক ডাক্তার, ডেন্টিস্ট, তো তিনিও এসে কী লাগছে, কেমন লাগছে দুধদা, খুব চাপের মধ্যে আছেন নাকি, এইসবগুলো এই বিনিময় হয় কি মানুষ এই কি বলবো, যে এই শুভেচ্ছা বিনিময়টা প্রতিদিনই কিছু না কিছু প্রতিবেশীদের সঙ্গে হতেই থাকে। 88 সালে যখন আপনি পঞ্চায়েতের সদস্য হলেন, তখন এই আপনার সঙ্গে কতজন বিজেপি কর্মী কাজ করতো? বা তারপরে অনেকটা সময় সেভাবে তো বাংলায় তখন বিজেপি সংখ্যা খুব কর্মীর সংখ্যা হাতে গোনা ছিল, আপনার সঙ্গে কতজনকে তখন পাশে পেয়েছে? না, শুধু তো তখন এখানে বিজেপির কাজ সেভাবে কিছুই ছিল না। সঙ্ঘের কাজ, সঙ্ঘের শাখা, যেটা আমরাও বিস্তার করেছিলাম, গ্রামে গ্রামে গিয়ে সেখানে শাখা চালাতাম। আর সেই সুবাদেই তারা আস্তে আস্তে পরবর্তীকালে বিজেপি হয়েছে, কিন্তু বিজেপি প্রত্যক্ষ তখন কিছু ছিল না, সব সঙ্ঘের সঙ্গে সম্পর্কিত। বিজেপির কোনো প্ল্যাটফর্মই তখন তৈরি হয়নি। আমি পরবর্তীকালে 1993 সাল থেকে প্রত্যক্ষ বিজেপি টিকিটে জিতে আসার পর, পঞ্চায়েত পাওয়ার পর, এই এলাকায় বিজেপির কাজটা দুরন্ত গতিতে এগিয়ে চলেছিল। কারণ যখন মানুষ পরিষেবা পেত, মোটসর পঞ্চায়েত এলে আমার সঙ্গে অফিসে বসতে পেতো, কথা বলতে পেতো, তাদের থানা পুলিশের সমস্যাটা দেখে দিতাম। আমিও আমার কাজের ফাঁকে তাদের কাছে গিয়ে, রাত্রিবেলা হোক দিনের যে কোনো সময় ফাঁক পেলেই সেখানে তাদের সঙ্গে গিয়ে মিশতাম, বিজেপি করার কথা বলতাম, বিজেপি জন্য তাদের উৎসাহিত করতাম এবং বিজেপি কাজ করার জন্য তাদেরকে আগ্রহ প্রকাশ করে দলের মধ্যে কাজে দায়িত্ব দিতাম। আচ্ছা, আপনি তো কৃষক পরিবারের ছেলে, মাঠে গিয়ে কখনো চাষ করেছেন? হ্যাঁ, অনেক কিছুই কৃষিকাজ, যেহেতু বাবা কৃষক পরিবারেরই সেই জন্য বাবা আমাদেরকে বলতেন যে এটা করো ওটা করো, গরু তখন অনেক বড় আমাদের গোয়াল ঘর, 16-17টি গরু থাকতো, বলদ ছিল, বড় বড়
মড়াই 3-4টি মড়াই আমাদের ঘরে দেখলে তখন সে দৃশ্য আছে, মড়াই বাঁধা থাকতো, গরু খাবার তৈরি করতে হতো, মাঠে গিয়ে বাবা চাষ কাজে যেতেন, মুড়ি জল নিয়ে গিয়ে পৌঁছে দিতে হতো। এটাই ছিল। মাঠে আমরা কখনো কখনো ছোটোবেলাতে গোপাল মানে হয়ে আমরা গরু মাঠে চড়াবার জন্য মাঠে নিয়ে গেছি, সবই করেছি, সব কাজ কম বেশি করেছি। আর ওর মধ্যে আবার কলেজে গিয়ে পড়াশুনোটাও করেছি। যেহেতু আপনি কৃষক পরিবারের সন্তান, ফলে কৃষকদের সুবিধা অসুবিধাগুলো খুব ভালো বোঝেন। এই মুহূর্তে মানে বিশেষ করে বর্তমানে কৃষকদের ঠিক কী কী জিনিস প্রয়োজন আছে বলে আপনার মনে হয়? না, সরকার আগে থেকে যে দিচ্ছিল না এরকম নয়, কিন্তু সরকারি ব্যবস্থাটা এত খারাপ জায়গায় ছিল, মানুষের কাছে সেই জিনিসগুলো পৌঁছাতো না। যেমন মিনিকিট, কোনো সময়ই আমরা দেখেছি, পঞ্চায়েতে দেখেছি মিনিকিট অনেক পরে এলো, সে মিনিকিট পঞ্চায়েতে পড়ে থাকলো কিংবা অফিসে পড়ে থাকলো, বা চাষিদের কাছে যখন গেল তখন সেটা বোনার সময় পেরিয়ে গেছে। অতএব উন্নত মানের বীজ সরবরাহ করা হলেও সেই বীজের প্রয়োগ হয়নি, সফল প্রয়োগ হয়নি। তো আমাদের লক্ষ্য হচ্ছে যে এগুলো মানে তাদের উপলব্ধি করছি কৃষি যন্ত্রপাতি, সেখানেও অনেক সহজ করে পেত না। এখন টেন্ডারের মাধ্যমে চাষিরা আবেদন করলেও তারা পাচ্ছে। আমাদের কৃষি বিভাগ আছে, দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে তারা চাষের পদ্ধতিটাকে, এই যে এখন আমাদের এই যে প্রাকৃতিক পদ্ধতিতে চাষের যে প্রচলনটা করা, এইসবগুলো আমাদের ওই সচেতনতা শিবিরের মাধ্যমে মানুষকে করতে শেখানো হচ্ছে। মানে আপনারা ক্ষমতায় আসার পরে পূর্বতন সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছেন যে বিভিন্ন জায়গায় অনেক দুর্নীতি হয়েছে, কিন্তু শুধু তো রাজনৈতিক নেতারা নয়, অনেক সরকারি আধিকারিক, পুলিশ আধিকারিকরাও দুর্নীতিতে যুক্ত থাকে, এরকম অভিযোগ ওঠে। আপনি আপনার দফতরে দায়িত্ব পাওয়ার পর এরকম কিছু উপলব্ধি করেছেন? হ্যাঁ, উপলব্ধি করেছি এবং আধিকারিকদের বলে দিয়েছি যা ঘটে গেছে সেটা ভুলে যান। এখন নতুন সরকার নতুন দিশা দেখাবে এবং নতুন ভাবনা নিয়ে আমাদের এগোতে হবে। যেভাবে কাজ করতে শুরু করেছেন সেভাবে কাজ করুন, কিন্তু কাজ তাড়াতাড়ি তুলতে হবে, সময়ে তুলতে হবে, সময়ের কাজ সময়ে শেষ করতে হবে। মানুষ যেন আমাদের কাছে কোনো অভিযোগ নিয়ে কৃষি দপ্তরের বিরুদ্ধে, কৃষি বিভাগের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমাদের কাছে না আসে। মানে পূর্বতন সরকারের আমলে যে সরকারি আধিকারিকরা, আপনার দফতরে বিশেষ করে বলছি, তারা কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত থেকেছে, যদি আপনি জানতে পারেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবেন? অবশ্যই অবশ্যই, এটা আমাদের সরকারের লক্ষ্য। সরকার তো এই ব্যাপারে জিরো টলারেন্সের কথা বলে দিয়েছে। অপরাধীদের সাজা দেওয়ার জন্য আমরা মানে অত্যন্ত সক্রিয় এবং অত্যন্ত সঠিক পদক্ষেপই নেব। অনেক সময় দেখা যায় যে রাজনৈতিক নেতারা সরে যায়, কিন্তু একটা চক্র কাজ করে, যে চক্রটা ভাঙাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। সেই দিকে আপনারা তো নিশ্চয়ই নজর রাখবেন। সেটা তো অবশ্যই, এই জায়গা থেকেই দেখতে গেছি যে নিজের জীবন সংশয় হতে পারে। মানে এত বড় মৌচাক ঢিল মারা, মানে কাছে থেকে মৌচাকে ঢিল মারলে মৌমাছি এসে আমাকেই চারপাশে আক্রমণ করবে, এবং অত মৌমাছির আক্রমণে অনেক সময় মানুষের প্রাণ সংশয় ঘটে। জানি না, সেই বিষয়ে কোনো ভয় নেই, আর তাতে কোনো আমার আর কী বলবো যে আমার ওখানে ওই ক্ষেত্রে আমার কোনো ভয় নেই। আমি কিন্তু আমার কাজটি করে যাব। মৃত্যু জীবনে একবারই আসবে, দুবার নয়। অতএব অন্যায়ের প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিশোধ নেওয়ার জন্য আমরা অত্যন্ত। দুধকুমার মণ্ডল তো ভয় পাওয়ার লোকও নয়। সে যেভাবে রাজনীতি করেছে বিগত বছরগুলোতে, তাতে তো তার কোনোভাবেই ভয় পাওয়ার কথা নয়। না, ভয় তো তাদেরই যারা দুর্নীতির সঙ্গে জড়িয়ে, তাদের। আমার কোনো ভয় নেই, কারণ আমি দুর্নীতির এক পয়সা কারো নেইনি। কারো কাছ থেকে আমি দুর্নীতি করে আমার 10টা পয়সা রোজগার বাড়াবার ধান্দাতেও থাকি না। তো দুধকুমার মণ্ডল ওই ব্যাপারে কোনোভাবেই ভীত নয়, আতঙ্কিতও নয়। একটা বিষয়, যে যেভাবে সারের দাম বাড়ছে, ফলে একটা কৃষকদের এই সারের দাম নিয়ে তারা দুশ্চিন্তাও তাদের বাড়ছে, তাদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হচ্ছে। যেহেতু রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার রয়েছে, আপনি কৃষিমন্ত্রী, আপনি নিজে কোনো উদ্যোগ নেবেন এই সারের দাম কমানো নিয়ে? কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলবেন? সারের দাম যেটুকু বেড়েছে তা কমানো যাবে না, কারণ আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে এই জায়গাটায় দামটা বেড়েছে। আমরা অত্যন্ত সক্রিয় পদক্ষেপ আমাদের, যে কালোবাজারি সার নিয়ে যেন না হয়। আর একটা জিনিস চাষিদেরকে আমরা উৎসাহিত করছি যে এই রাসায়নিক সার এবং কীটনাশক এটা ব্যবহারটা কমিয়ে জৈব পদ্ধতিতে সার এবং প্রাকৃতিক পদ্ধতিতে চাষ করে বাঁচতে হবে। এই যে ঘরে ঘরে এত ক্যান্সার, আজকেই সকালে এসছে, এত মাত্রাতিরিক্ত ক্যান্সার, তার কারণ হচ্ছে এই পেস্টিসাইডের কারণেই, এবং এত দুরারোগ্য ব্যাধির শিকার হচ্ছে শুধুমাত্র এই রাসায়নিক সার প্রয়োগের দ্বারা ফসল আমরা খাচ্ছি।
প্রাকৃতিক পদ্ধতির সারের দ্বারা আমি বাঁচবো এবং আমার অতিরিক্ত ফলানো ফসল বাজারে আমরা সরবরাহ করব, যা মানুষ কিনে খেয়ে সুস্থ থাকতে পারবে। তার জন্য জৈব চাষ অনেক বেশি বাড়াতে হবে, মানে সরকার এর জন্য আলাদা করে সহযোগিতা করবে। অবশ্যই করছে, সরকার করছে। এবং আমরা দেখেছি প্রাকৃতিক পদ্ধতি মানে গো পালনের কথা আমরা বারবার বলছি, গো হত্যার ব্যাপারটাও সরকার কঠোর মনোভাব নিয়েছে। মানুষ যদি গরু পালন করে তাতে গোবর সার এবং ওই গোবর দিয়ে যে সারগুলো তৈরি হয় অনেক রকম, যেগুলো আজকে আধুনিক পদ্ধতিতে, মানে পুরনো পদ্ধতিতে আমাদের আবার ফিরে আসতে হবে, তা নাহলে মানুষ বাঁচবে না। এটা প্রাকৃতিক দুর্যোগ আমি মনে করি। এই মানুষ যেমন দুর্যোগে দিশাহারা হয়ে যায়, তেমনি বাড়িতে বাড়িতে তো ক্যান্সার এবং দুরারোগ্য ব্যাধির দ্বারা মানুষও কিন্তু আজকে দিশাহারা, যে কোথায় নিয়ে যাবে রোগীকে, কোথায় চিকিৎসা পাবে। অতএব সেখান থেকে আবার আমাদের ঘুরে ফিরে দাঁড়াতে হবে, এটা আমাদের লক্ষ্য। আমরা চাষিদের কাছে কত বারবার গিয়ে করজোরে বলছি, আপনারাও ভাবুন, আগে ভাবতে শুরু করলেই কাজে তার ফলো আপ অ্যাকশন হবে। আলু চাষিরা তারা মাঠে এত ঘাম জড়ান, কিন্তু তারা সেই তুলনায় দাম পান না। আমরা অনেক আলু চাষির মৃত্যু দেখেছি। তার কারণ হচ্ছে যেভাবে ফোড়েদের দৌরাত্ম্য বেড়েছে, এবং যারা হিমঘর মালিক তাদের একটা সিন্ডিকেট তৈরি হয়েছে। এইটাকে ভাঙার জন্য আপনারা কি পরিকল্পনা করবেন? পশ্চিমবাংলার সরকার এর আগে 15 বছর, এই সরকার গত 15 বছর, এবং তার আগে 34 বছর মানে বামফ্রন্ট সরকার, এই প্রায় 50 বছর, মানে শতাব্দী আমাদের সময়টা খুব খারাপভাবেই গেছে। আমাদের 1 বছরও হয়নি, সবে একমাত্র অতিক্রান্ত হয়েছে। আমরা ধীরে ধীরে এই 5 বছরে 50 বছরের সমস্যাটাকে চটজলদি মিটিয়ে দেবো এটা তো বলা যায় না। সময়ের জন্য আমাদেরকে অপেক্ষায় থাকতে হবে। এই চেতনা বৃদ্ধি ঘটিয়ে এইসব সমস্যার থেকে আস্তে আস্তে তাকে বের করে আনবো। আমাদের বিশ্বাস সেটা করতে পারবো, সময় তো লাগবেই। 50 বছরের কাজ তো 1 বছরে বা 1 মাসে সম্ভব নয়। হ্যাঁ, কারণ বারবার অভিযোগ ওঠে যে এই হিমঘর মালিকরা একটা কৃত্রিম সংকট তৈরি করে রাখে। না, এটা তো অনেক আগে থেকে হয়ে আসছিল, এখন আর সেই জায়গাটা হতে পারবে আমরা দেব না। সমস্যার কথা পশ্চিমবাংলায় 50 বছরের, এই সমস্যা আমি 1 বছরে সব মিটিয়ে দেবো, এটা তো আকাশ কুসুম কল্পনা। অতএব দাঁড়ান না, দেখতে হবে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আলুর রফতানিতে অধিকাংশ সময় নিষেধাজ্ঞা জারি করে রেখেছিলেন, তার কারণ যাতে বাংলার মানুষরা তারা আলুটা পায়। আপনাদের সরকার মানে এই আলু রফতানিতে নিষেধাজ্ঞার জন্য আমরা দেখেছি চাষিদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছিল। আপনাদের সরকার তারা এই চাষিদের যে দাবি এবং ক্রেতাদের যে চাহিদা, এই দুটোর মধ্যে কিভাবে ভারসাম্য রক্ষা করে চলবে এবং আলু রপ্তানি আমরা হতে দেব। আলু বাইরের রাজ্যে যেতে দেবো না, যেটা সরকার করে কৃত্রিম মুনাফাটা স্টোর মালিকদেরকে করিয়ে দিয়ে আর আলু চাষিদের ক্ষতি করতো। লাভটা সরকারের কিছু কুচক্রী দালাল এবং এরা খেত, মানে মুনাফাবাজরা। আমরা এই মাঝে মধ্যস্বত্ব ভোগকারী যারা ছিল দালাল, সরকারের পক্ষে থেকে এই লাভটা তুলতো, আমরা সেই ব্যবস্থাটাকে ভেঙে দেবো। আলু চাষিরা যাতে বাইরের দেশে বাইরের রাজ্যে আলু রপ্তানি করা যায়, সহজ পদ্ধতিতে আলু রপ্তানি হয় এবং দাম কিছুটা বাড়ে এবং চাষিরা পেতে পারে, দেখব। আরও অনেক বিষয় আপনার সঙ্গে কথা বলবো, তবে তার আগে নিয়ে নেবো একটা ছোট্ট বিরতি। আপনারা সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। একটা বিষয় হচ্ছে যে কৃষকদের নিয়ে তো অনেক কথা হয়, কিন্তু যারা ক্ষেত মজুর রয়েছে তাদের নিয়ে সেভাবে কথা হয় না। তাদের জন্য আপনার কোনো বার্তা বা বিশেষ কোনো ভাবনা? কৃষিক্ষেত্রে শ্রমিক এবং কৃষক দুজনে পরস্পরের পরিপূরক। অতএব শ্রমের যোগান কৃষক এবং শ্রমিকের উভয়েরই কৃষিকাজের মধ্য দিয়ে। আজকালকার বেশিরভাগ শ্রমিক মানুষ কৃষক পরিবারের জমিগুলোকে ভাগে নিয়ে চাষ করে এবং একটা অংশ চাষিরা পায়, বাকি মেজর পার্সেন্ট যেহেতু যারা চাষ করে সার মাটি দিয়ে চাষ করলে একরকম, সার মাটি কৃষক পরিবারের জমির মালিক দিলে তার ভাগ একরকম। অথবা এদের কথাটা ওর সঙ্গে রিলেটেড চাষি এবং চাষ কাজের সঙ্গে যুক্ত শ্রমিক, এই শ্রমিকের এবং চাষি পরিবারের উভয়েরই লাভ এবং লোকসান এবং বেঁচে থাকার জীবন জীবিকার সবটাই নির্ভর করছে এই দুই সমাজ সংগঠকদের মধ্যে। সমাজের দ্বারা এরা ধারক পরিপূরক, সমস্ত পরিশ্রমে মাথার ঘাম পায়ে ফেলে চাষের কাজে যারা যেটা শ্রম দিয়ে করেন, সেটা চাষি এবং শ্রমিক এই উভয়েরই উল্লেখযোগ্য যোগদানের মধ্য দিয়ে হয়। ক্ষেত মজুরদের অনেকেই পরিযায়ী শ্রমিক হয়ে বাইরে চলে যান, তাদেরকে ধরে রাখার জন্য বাংলায় বিশেষ কিছু উদ্যোগ নেবেন? মাসে 20-25 হাজার টাকা ঘরে যদি রোজগার করে পাঠাতে পারে, সেটা চাষের কাজের থেকে সম্ভব নয়। সেই কারণে চাষি পরিবারের ছেলেরা লেখাপড়া শিখে চাষ করতে উৎসাহ হারাচ্ছে এবং ওই কাজে আর তারা পা হারাচ্ছে না, তারা ভিন রাজ্যে চলে যাচ্ছে।
অতএব বাংলায় এই রোজগারের ব্যবস্থাটাকে যদি বাড়ানো যায়, মানে সরকারি ব্যবস্থার বা উদ্যোগের মধ্যে দিয়ে, তাহলে বাংলার এইরা যে ঘরে বউ বেটিকে ছেড়ে, মা বাবাকে ছেড়ে কেউ বাইরে গিয়ে পড়ে থাকতে রাজি নয়। কিন্তু রোজগারের প্রয়োজন, পরিবারের প্রয়োজনে তারা বাইরে গিয়ে রোজগার করে মাসান্তে তারা গ্রামে ফেরে এবং রোজগারের পয়সাটা আবার বাড়ির হাতে তুলে দিয়ে যায়, এ কারণে যায়। তো বাংলার রোজগারের টা যদি বাড়ানো যায় কাজের মধ্যে, শ্রমের মধ্যে দিয়ে, শ্রমদানের মধ্যে দিয়ে, তাহলে তারা ভিন রাজ্যে যাবে না। এই পরিকল্পনা আমাদের সরকারের আছে। আচ্ছা, কৃষক বন্ধু প্রকল্প চালু থাকছে তো? এগুলো কিছু নামের বদল হবে এবং থাকবে না। এখন তো ডবল ইঞ্জিন সরকার, অতএব পূর্বতন সরকারের এই লক্ষ্মী ভাণ্ডার, কৃষক বন্ধু, এগুলো নাম পরিবর্তন হয়ে আর একটু মডিফাইড হবে এবং আরও বেশি পরিমাণে টাকাটা তাদের হাতে পৌঁছাবে। যেমন শস্য বিমা যোজনা, সেটা প্রধানমন্ত্রী ফসল বিমা, এই রকম অনেকগুলো নাম পরিবর্তন হবে এবং এটা আরও একটু বেশি তাদের সাহায্য ওই সব স্কিমের মাধ্যমে যাবে। এমনি ব্যক্তিগতভাবে কি মনে হয় পূর্বতন সরকারের কোন প্রকল্পগুলো কৃষকদের স্বার্থে ভালো কাজ করেছে? দেখুন, প্রকল্প ছিল, তার মাঝে যারা ছিল এক ধরনের চক্রান্ত দালাল ছিল, তারা এই জায়গাটাকে কী করলো, সরকারের ওই বিমার টাকাটা, কোনো প্রাকৃতিক দুর্যোগে যে এরিয়া ফসলটা নষ্ট হলো সেই এরিয়ার বিমার টাকাটা ক্ষতিগ্রস্ত চাষিদের অ্যাকাউন্টে গেল না, তারা কিছু নিজেদের পছন্দ মতো চাষির তালিকার অ্যাকাউন্টে বানিয়ে তাদের অ্যাকাউন্টে টাকাটা, ওই বিমার টাকাটা ঢুকিয়ে দিয়ে, প্রচুর বড় বড় অঙ্কের টাকা ঢুকিয়ে দিয়ে তার থেকে বড় একটা ভাগ বা আগ তুলে নিল। এই জায়গাগুলো বন্ধ করতে করতে পূর্বতন সরকার অনেক দুর্নীতি প্রশ্রয় দিয়েছে এবং সরকার ওই দুর্নীতি যারা করেছে তাদের মাথায় হাত রেখেছে, সে কারণে চাষিরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন তো কৃষিমন্ত্রী, অনেক দায়িত্ব, কাজের চাপ, অবসর সময় কিভাবে কাটান? মাঠে যাই, দুটো গাছে একটু জল দেওয়া, গাছে একটু খাবার টাবার দেওয়া, সারটার ওখানে গোবর সার কিনে রাখে, জোরে গাছে গোড়ায় দিয়ে একটু ঘাসটাকে সরিয়ে দিই। সেটা আমি প্রতিদিন আজও সকালে গেছিলাম। এই আমার স্কুল ডাঙ্গা 2 বিঘা একটা জায়গার উপর, ওখানে আম গাছ আছে, লেবু গাছ আছে, অনেকগুলো ফলের গাছ আছে, তারপরে এই ওটা কী বলে যে সবেদা গাছ আছে, নিম গাছ আছে, আমার একটা বাগান আছে পরিপূর্ণ। তো ওখানে যাই, এই যে এক্ষুনি আম পাড়ছিল দেখছিলেন, এইবার ওরা স্কুলের ব্যাপারটা দেখে রাখে। কিন্তু আমি সকালে একবার যাই, একটা মোচা তুলে আনলাম কিংবা দুটো সজনের পাতা ভেঙে আনলাম। এটা আমি খুব ভোরবেলায় উঠেই 5টার সময় ওখানে বাগানে গিয়ে এক চক্কর ওটা মেরে আসি। তারপরে স্নান করা, একটু টিফিন করে নেওয়া, মুড়ি দুটো খেলাম, এবার বেরিয়ে যাব। বাইরে দুপুরে এসে খাবো না বলে যাই, রাত্রিবেলায় আবার ফিরে যাই। মানে বাইরে খাওয়া দাওয়া করেন না, বাড়িতেই যা খাওয়া দাওয়া? না, বাইরে খেতে হয়, কোনো খাই না নয়, কিন্তু খুব সামান্য কিছু খাবার নিই। প্রিয় খাবার কি আপনার? আমার ডাল ভাত তরকারি হলেই হয়, আলু পোস্ত, ঝিঙে পোস্ত, এইসবগুলো বেশি পছন্দ। বীরভূমে আপনার লড়াইয়ের কথা সবাই জানে, কিন্তু এখন যখন দেখেন যে অনেক রাজনৈতিক নেতানেত্রীরা তারা নিজেদের স্বার্থে আজকে এই দল কালকে ওই দল করছে, তখন আপনাদের মতো যারা রাজনীতির একনিষ্ঠ কর্মী তাদের কি মনে হয়? খেয়ে পরে বেঁচে থাকার জন্য কতটুকু লাগবে, বাবা যা রেখে গেছেন তাতে আমাদের স্বাচ্ছন্দ্যে চলে যাবে। অতএব অন্যের কিছু কেড়ে নিতে হবে এবং অনেক বড় বাড়ি চাই কোনো রকমে। আজও ঘুরে বেড়াই, আমি সকালে তো স্কুটি নিয়ে, এই তো গাড়ি বাইরে স্কুটি পড়ে আছে, আমি ওই স্কুল ডাঙ্গায় গেছি, এখান থেকে 1 কিলোমিটার। আমি এই আশপাশে কোনো গ্রামে যেতে গেলে আমার তো গাড়ি আসে, তারপর বেরোই, আমি স্কুটি নিয়ে চলে, আমার গ্রামের বাড়ি 5 কিলোমিটার, আমি মোটর সাইকেল নিয়ে বেরিয়ে চলে যাই গ্রামে, দেখা করি, কাজ করি, চলে আসি। কেউ মারতেও আসে না, মারতে আসবেও না, মারতে এলে আমার কোনো ভয় হবে না। যে অনুব্রত মণ্ডল, কাজল শেখদের বিরুদ্ধে আপনি লড়াই করেছেন, সেই কাজল শেখ আজকে তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী শিবিরে। অনুব্রত মণ্ডল, যিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের এত প্রিয় পাত্র ছিল, সেও আজকে তার দলের বিরুদ্ধে বেসুরো গাইছে। অনুব্রত মণ্ডল যদি আপনার নেতৃত্বে বীরভূমে রাজনীতি করতে চায়, বিজেপি রাজনীতি করতে চায়, No chance. সেটা সুযোগ দেবেন? নো চান্স, নো চান্স। পচা দুর্গন্ধযুক্ত কোনো নেতৃত্বকে আমাদের দলের দেওয়া দরকার। আমাদের দলের অনেক ভালো ছেলে আছে, অনেক ভালো ছেলে, ওটা খোঁজার দরকার কী আছে? আচ্ছা, দুটো জিনিস আপনারা দেখেছেন, এটা অতি প্রাকৃতিক, মৌমাছি মাছি, দুটোই মাছি, মানে জীবন জীবিকা পরিপালন করার পর কিছু রেখে যায়, মাছি কিছু রেখে যায়, যায় না। মৌমাছি মধু অত্যন্ত উপাদেয় এবং উপকারী, তো আমাদের মাছি না হয়ে মৌমাছি হতে হবে। লোকসভা ভোটে আপনি শতাব্দী রায়ের বিরুদ্ধে লড়েছেন। 2029-এ যদি শতাব্দী রায় বিজেপির প্রার্থী হয় বা বিজেপি সমর্থিত কোনো দলের প্রার্থী হয়, তার হয়ে ভোটের প্রচারে খাটবেন? আগে তো বললাম বিজেপি সমর্থিত প্রার্থী হওয়ার সুযোগ শতাব্দী রায় জীবনেও হবে না।
মিলিয়ে দিলাম। এনসিপিআইতে যোগ দিয়েছে, তাদের দল মার্চ করেছে এবং সেটা ভূপেন্দ্র যাদবের বাড়িতে ঠিক দল 21-এ যে ভুলটা করেছিল সেই ভুলটা থেকে এবছরের শিক্ষাটা নিয়েছে বলেই আজকে বিজেপির এত সাফল্য। 21-এ বিজেপি আসেনি, এটা বিজেপির পক্ষে অত্যন্ত মঙ্গল হয়েছিল। যতগুলো লোক তৃণমূল থেকে দুর্গন্ধযুক্ত লোকগুলো মানে এসেছিল, তারা দেখুন ধীরে ধীরে আস্তে আস্তে সবগুলোই হারিয়েছে না। কিন্তু দাদা, শতাব্দী রায়কে এখন বিজেপি ঘনিষ্ঠ হিসেবে ধরে নেওয়া হচ্ছে। তার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী চা চক্র বসাচ্ছেন, সেখানে যোগ দিচ্ছেন, তো তাকে তো বিজেপি ঘনিষ্ঠ হিসাবেই মনে করা হচ্ছে। না না না, এটা কোনো ব্যাপার নেই, এটা কোনো কৌশলী ব্যবস্থা হতে পারে, অপেক্ষা সেটার জন্য দাঁড়িয়ে দেখতে হবে। এখন ওটাকে ভাবা হবে না, মানে এটা নিয়ে খুব একটা আপনারা টেনশনে নেই? কোনো চিন্তা নেই। সঙ্গ থেকে লোক পাঠিয়েছিল বলেই বিজেপি নামক রাজনৈতিক দলটা আজকে এতটা বড় জায়গা আছে। দিলীপ দা কোথা থেকে এসছে? শুভেন্দু দা তো বলেছেন আমরা সঙ্গে ছাকার মাঠে গেছি। শুভেন্দু দা এক সময় তো তৃণমূল করেছেন ছুটে, পরে ধীরে ধীরে মানে সংস্কারটা কার নিচ্ছে? সংঘ কার্যালয়ে যাচ্ছেন, সংঘের আধিকারিকদের সঙ্গে বসছেন, তাদের সঙ্গে মিশে আস্তে আস্তে নিজেকে, নদী নর্দমায় জল নোংরা গঙ্গায় পড়ছে, গঙ্গার জলটার মধ্যে থেকে আর নদী নর্দমার জলটাকে আলাদা করা যাবে কি? না, তার পরিচয় থাকবে নোংরা জল। তো এই স্রোতের সঙ্গে যারা মিশবে, এই যে স্রোতধারা এত পবিত্র এবং চিরন্তন সনাতন, এই স্রোতের সঙ্গে যারা আসবে মিশবে, তারা বিলীন হয়ে যাবে, আর আলাদা পরিচয় কিছু থাকবে না। উনি আমাদের কোনো ভাবনা নেই, শুভেন্দুকে নিয়েও আমাদের ভাবনা নেই। শতাব্দীরাই যা করেছে, শতাব্দীরাই ভালো হতে পারে, কিন্তু কালকে বিজেপির সঙ্গে একটু গায়ে গা মিশিয়ে আবার টিকিট নিয়ে এমপি হতে পারবে, শতাব্দীরাই জীবনে হবে না। দুধকুমার মণ্ডল তিনি দাপুটে নেতা, তিনি কৃষিমন্ত্রী, তিনি রাজ্যের উন্নয়ন করবেন, কৃষি ব্যবস্থার উন্নয়ন করবেন। নির্বাচনের সময় তার উন্নয়নে কি রাস্তার মোড়ে মোড়ে দাঁড়িয়ে থাকবে? না, আমরা তো এইটা ওদের সঙ্গে আমাদের একসঙ্গে এক সারিতে বসাবেন না। আমাদের কোনো উন্নয়ন বাহিনী দাঁড়িয়ে থাকার দরকার নাই। 5 বছর পর বাংলার এই কৃষি ব্যবস্থাটাকে কোন জায়গায় দেখতে চান? দেখুন, সেটা 5 বছর পরই বোঝা যাবে। এখন থেকে আমি আগে তো ওই অ্যাসিড করতে একটা তো পারবো। স্বপ্ন তৈরি হয়েছে কৃষিমন্ত্রী হিসাবে যে এই কাজগুলো করব, এতে বাংলার যে কৃষি ব্যবস্থার ছবিটা তার বদল ঘটবে। অনেক যোজনা কেন্দ্র সরকারের আজকে নিচে পর্যন্ত ধীরে ধীরে নামানো হচ্ছে। 5 বছর অপেক্ষা করেই দেখতে হবে যে আমরা কি করতে পারলাম। বিচারটা 5 বছর পরে ভোটের কাঠগড়ায়, তার আগে আমি এখনই কিছু বলতে পারবো না। করে যাই, দেখে যাই, একটু বুঝে নিতে হবে। অনেক কিছু জানি না এই ব্যাপারে, অনেক কিছু বুঝি না, অনেক জানার শেখার বোঝার আছে। আমার যারা অগ্রজা আছেন, আমার যারা সিনিয়র মোস্ট অফিসার আছেন, যারা এই দপ্তরে বড় বড় মানে জম্পেস আধিকারিক আছেন, তাদের কাছ থেকে শিখে নেবো, বুঝে নেবো। তাদের কাছে শুধু একটু সহযোগিতাই চাইছে। আপনারা কোনো কারাপশনের দিকে হাঁটবেন না, মানুষের কাছে পর্যন্ত পৌঁছে তাদের এই কাজটা করুন। আপনাদের যে কোনো সমস্যা আমার দিয়ে সমাধান হবে, আমি সেটা আপনাদের পাশে থেকে করব। কিন্তু অন্যায় এবং দুর্নীতির পথে যেন আপনারা এক পাও না বাড়াবার চেষ্টা করেন। এ ভয় তাদের ভয় দেখানো নয়, ভালোবাসার দ্বারা এই আহ্বানটা তাদের কাছে রেখেছি। এটাকে ভয় বলে মনে করবেন না, একটু আহ্বান। আমার মনে হয় সততার শক্তি থেকে আর বড় কিছু শক্তি নেই। এই দ্বারাই তারাও নিজেদের পথকে একদম পুরো পাল্টে নেবেন এবং অন্তত এই দপ্তর আরও ভালো। আমার শুভেন্দুদার সঙ্গে দেখা হলো, বললো দুধদা এইসব কথাগুলো আগে আগে বলছেন কেন, এগুলো একটু ভেবেচিন্তে বলুন, মিডিয়ার কাছে গিয়ে কী বলছেন। না, কী বলেছি শুভেন্দুদা বলুন, আমি সিএম সাহেব এটা বলি না, আমি শুভেন্দুদাই বলেন, উনিও দুধকুমার দা বলেই বলেন আগে। আমাদের ভাব বিনিময় হয় আর কাজের কথাবার্তা হয়, অর্থাৎ ভালো হবে, এটা বিশ্বাস রাখুন। অনেক ধন্যবাদ আপনাকে। রাজনীতিতে পদ পাওয়া কোনো বড় বিষয় নয়, কিন্তু সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হয় অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে। দুধকুমার মণ্ডল আজকে মানুষের আস্থা অর্জন করেই এই জায়গায় এসে পৌঁছেছেন। অনেক লড়াই সংগ্রাম করেই তিনি পশ্চিমবঙ্গের কৃষিমন্ত্রী হয়েছেন। বাংলার মানুষের প্রত্যাশা তার কাছে অনেক। এখন দেখার বিষয় যে বাংলার কৃষি ব্যবস্থাটাকে তিনি কোন পর্যায়ে নিয়ে যান।